আবারও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ, বৃহস্পতিবার হতে পারে বৈঠক। হরমুজ অবরোধকে বিপজ্জনক আখ্যা চীনের, চুক্তির জন্য মরিয়া তেহরান, দাবি ট্রাম্পের। I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. Iran will not have a nuclear weapon. Allahu Akbar! Allahu Akbar! মার্কিন হুমকি প্রত্যাখ্যান করে তেহরানের রাস্তায় লাখো ইরানি। ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক। লেবাননে দখলদার বাহিনীর হামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এর মধ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয় চীনের জাহাজ। ইরানকে আলোচনায় বাধ্য করতেই হরমুজ প্রণালী অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবিও করেছেন তিনি। তারা সবাই খুব ভালো কাজ করেছে। আমি বলতে চাই, অন্য পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা ভীষণভাবে চুক্তি করতে চায়। হরমুজ প্রণালী অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। মিত্রদের এমন সিদ্ধান্তে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে মার্কিন পদক্ষেপের ফলাফল বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে হরমুজ প্রণালী বন্ধ রেখে উল্টো ইরানই অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে অভিযোগ তুলে তেহরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র কথার লড়াইয়ের মধ্যেই আবারও দুদেশের বৈঠকের বিষয়টি সামনে এসেছে। আগামী বৃহস্পতিবার দুপক্ষের আলোচনা হতে পারে বলে মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত না হলেও পাকিস্তান কিংবা সুইজারল্যান্ডে হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ করেছে এবং এই অবরোধের সবশেষ কি তথ্য আছে? আপনি জানেন যে আসলে প্রথম দফায় যখন আসলে বৈঠক হলো পাকিস্তানের ইসলামাবাদে, তখন আমরা দেখেছি যে ইসলামাবাদের বৈঠক যখন নিষ্ফল হলো, কোনো ধরনের সমাধান এলো না, ঠিক তখনই কিন্তু আসলে ট্রাম্প তার ট্রাম্প কার্ডটি খেললেন। সেটি হচ্ছে তিনি হরমুজ প্রণালীতে অবরোধ দিয়েছেন, যেটি গতকাল বাংলাদেশ সময় স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এবং এরপর থেকে মূলত অবরোধ বলতে আসলে ইরানের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে বাইরের কোনো জাহাজ বা ইরানের কোনো জাহাজ একটিও প্রবেশ করতে পারবে না, আবার বের হতে পারবে না। অর্থাৎ ইরানকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত করা যায়, সে কারণে মূলত ইরানের অর্থনৈতিক যে অবরোধ বা হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়া হয়েছে। আমরা সবশেষ তথ্যগুলো একটু দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি সবশেষ যে সংঘাতের বা অবরোধের সবশেষ দেখি, তাহলে দেখতে পাবো যে হরমুজের যুক্তরাষ্ট্রের অবরোধ ঘিরে ইরানকে আসলে কেন এই অবরোধটা দেওয়া হলো, মূলত ইরানকে আলোচনায় আনার উদ্দেশ্যেই মূলত এই অবরোধ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ইরান যেটি বলছে যে এই ধরনের অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটিকে জলদস্যুতা আখ্যা দিয়েছে মূলত ইরান। এছাড়া আপনি জানেন যে এই ইরানেই কিন্তু আগে থেকে বলেছে যে তারাই কিন্তু আসলে ইরানে যদি কোনো জাহাজ চলাচল করতে হয় সেক্ষেত্রে তারাই আসলে টোলের একটি বাধ্যবাধকতা রেখেছে। এবং হরমুজ স্বাভাবিক না হলে তেলের যে দাম আপনি জানেন, এরই মধ্যে গতকাল আমরা দেখেছি যে অবরোধ ঘোষণার পরপরেই কিন্তু তেলের দাম বিশ্ববাজারে 8% বেড়েছে এবং তারপর আমরা দেখেছি আজ কিছুটা কমেছে, কিন্তু ভবিষ্যতে এই দাম আরও বেশি হওয়ার একটি শঙ্কা রয়েছে। এবং যে কারণেই মূলত এই হরমুজ প্রণালী ঘিরে আসলে সবচেয়ে বেশি শঙ্কাটি চলে রয়েছে যে এই অবরোধটি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কমে। কিন্তু এরপরেও কি অবরোধের মধ্যেও কি আসলে জাহাজ চলাচল করছে না? করেছে। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, চীনের একটি জাহাজ অবরোধ কার্যকর হওয়ার পর মূলত এটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অর্থাৎ
পুরোপুরি অবরোধ কার্যকর হয়েছে এটি বলা যাবে না। আবার অন্যভাবে বলা যায় যে ট্রাম্প মূলত যেটি গুরুত্ব দিচ্ছেন যে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য হরমুজ প্রণালীকে ঘিরে তিনি মূলত এই গেমটি খেলতে চান। এবং যেমনটি দেখতে পাচ্ছি যে অবরোধের মধ্যেই যেমনটি বললাম যে তেলবাহী ট্যাঙ্কার অতিক্রম করেছে এবং যুদ্ধে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি এখন পর্যন্ত $270 বিলিয়ন ইরান ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে তারা আসলে কি বলছে? আপনি জানেন যে অবরোধ ঘোষণার পরপরই খুব বেশি দেশ আসলে সাড়া দেয়নি, বরং ভিন্ন সুর দেখেছি আমি। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন এটি তাদের অংশ নয়, তারা বরং এই হরমুজ প্রণালীকে কিভাবে স্বাধীন রাখা যায়, স্বাধীনভাবে যেন জাহাজগুলো চলাচল করতে পারে সেটির উপর মূলত তারা গুরুত্ব আরোপ করছে। এবং যে কারণে আমরা দেখেছি যে শুধুমাত্র ব্রিটেন নয়, অস্ট্রেলিয়া থেকে শুরু করে জার্মানি, এই দেশগুলোও কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসছে। এবং ইসলামাবাদের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাবের কথা বলছি আমরা, যে আসলে আপনি জানেন যে গত শনিবার যখন ইসলামাবাদের প্রথম দফার বৈঠকটি হলো, প্রথম দফার বৈঠক যেহেতু কোনো ধরনের আলোচনা যেহেতু সমাধান আসেনি, সে কারণে মূলত দ্বিতীয় দফার একটি বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত জানা যাচ্ছে। তবে বৈঠকটি কি ইসলামাবাদেই হবে নাকি আর অন্য কোথাও হতে পারে? অন্য কোথাও বলতে আসলে জেনেভায় একটি শক্ত গুঞ্জন আছে যে এবারে বৈঠকটি হয় ইসলামাবাদ হতে পারে অথবা জেনেভাই হতে পারে। তাহলে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে? মূলত এই বৈঠকে যেসব বিষয়ে তারা একমত হতে পারেনি সেই সব বিষয়ে আবার তারা আলোচনার চেষ্টা করবে। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেটি বলেছেন, তারা এবার চেষ্টা করছেন এবার একটি তারা মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানে কিন্তু বিক্ষোভের ঘটনা ঘটেছে, আমরা জেনেছি। ঠিক বলেছেন। সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের উদ্যোগগুলো নিয়েছেন তার সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি মার্কিনদের মধ্যে এক ধরনের ক্ষোভ বাড়ছে, আবার ইরানিদের মধ্যেও কিন্তু ক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন। আমরা এই একটি প্রতিবেদন দেখব, যেমনটি বলছিলাম যে বিক্ষোভে যুক্তরাষ্ট্র উত্তাল হয়েছে তেমনি ইরানেও আসলে উত্তাল। ইরানের সরকারের সমর্থনে তেহরানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করেন কয়েকশো মানুষ। এ সময় 100 জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে তেহরানের রাস্তায় নামেন হাজারো মানুষ। সরকারের প্রতি সমর্থন জানাতেই তাদের অবস্থান। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র চাপ তৈরি করলেও তার জবাব দিতে প্রস্তুত ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বিক্ষোভে নামেন কয়েকশো মানুষ। সিনেটরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্টপ আর্মিং ইসরায়েল স্লোগান দেন। অস্ত্র বিক্রি বন্ধ করার পাশাপাশি যুদ্ধ তহবিলের বিরোধিতা করার আহ্বান জানায় তারা। সড়ক অবরোধ করার অভিযোগে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গণহত্যা চলছে। লেবানন, সিরিয়া, গাজার সব জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে। বিক্ষোভের আগে জিউইশ ভয়েস ফর পিসের মুখপাত্র সোনিয়া মেয়ারসন নক্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। তেল আবিবকে কেন এত অস্ত্র দেয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আমরা যে আসলে প্রতিবেদনে দেখছিলাম যে এই যে বিক্ষোভ এটি কিন্তু আরো প্রকট হবে দিন দিন, কারণ আপনি জানেন যে এমনকি মার্কিন যে আইন প্রণেতারা তারাও কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছেন যে ট্রাম্পের এ ধরনের যুদ্ধ ঘোষণার আদৌ কোনো অধিকার আছে কিনা। ইরান একদিকে কিন্তু যুদ্ধবিরতি চলছে এবং আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে কথা হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি যে আগ্রাসন লেবাননে তা কিন্তু চলমান রয়েছে। একদম নিবিড়, আপনি ঠিক বলেছেন। একদম প্রথম দিন থেকে, অর্থাৎ যেদিন যুদ্ধবিরতির ঘোষণা হলো 8 এপ্রিল, সেই 8 এপ্রিলের পর থেকে আমরা দেখেছি যে শুধুমাত্র এই যুদ্ধবিরতির আড়ালে লেবাননে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে আপনি জানেন যে আজকে মূলত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ইসরায়েল, লেবানন এবং ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনে। সবশেষ তথ্যগুলো যদি আমরা একটু দেখি যে এই লেবাননেও কিন্তু যুদ্ধবিরতির আড়ালে এই এক ধরনের আগ্রাসন বলা যায় যে ভয়াবহ রকমের আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এবং লেবাননের দক্ষিণাঞ্চল মূলত এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আমরা এর আগে দেখেছি বৈরুতেও কিন্তু একই ধরনের হামলা হয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ, 2000-এর বেশি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন। আজকেই মারা গেছেন 5 জন দক্ষিণাঞ্চলে। এবং ওয়াশিংটনেও ইসরায়েল ও লেবাননের উচ্চ পর্যায়ের বৈঠক। মূলত লেবাননের যে সরকারি প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল তারা মূলত এই বৈঠকে বসছে ওয়াশিংটনে। যদিও এই আলোচনায় নাই হিজবুল্লাহ। আপনি জানেন যে হিজবুল্লাহর সঙ্গেই মূলত আসলে ইসরায়েলের যেই সংঘাতটি চলমান রয়েছে, এবং হিজবুল্লাহ এটিকে বলেছে এ ধরনের আলোচনা নিরর্থক, কারণ তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাউকে আসলে আর বিশ্বাস করতে পারছে না। কারণ যুদ্ধবিরতির প্রথম শর্তই ছিল, অর্থাৎ ইরানের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, সেটির প্রথম শর্তই ছিল লেবাননকেও এই যুদ্ধবিরতির অংশ হিসেবে মানতে হবে, কিন্তু সেটা মানেনি। এছাড়া আপনি জানেন যে হিজবুল্লাহকে কিন্তু এর আগে থেকেই কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা নিষিদ্ধ করে রেখেছে, যে কারণে হিজবুল্লাহ বলছে যে এই পর্যায়ে এসে তারা একদিকে সংঘাত
বা আগ্রাসন অব্যাহত রাখবে, এই অবস্থায় আসলে কখনোই আলোচনা চালিয়ে যাওয়া ঠিক হতে পারে না এবং তারা সে কারণে এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। তবে এরপরও দেখার বিষয় যে আসলে লেবাননের বর্তমান যে সরকার প্রশাসন রয়েছে তারা আসলে ইসরায়েলের সঙ্গে কী ধরনের আলোচনা করতে চায়। যদিও লেবাননের সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে যুদ্ধবিরতির দিকে আসলে মন দিতে চান, কারণ আপনি জানেন যে গত কয়েকদিনে লেবাননে যে ধরনের আসলে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেভাবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে লেবাননের, সেখান থেকে বের হতে গেলে আসলে আর তাদের অনেক সময় লাগবে এবং এরই মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখেছেন আপনি ভেঙে পড়েছে, যে কারণে আসলে লেবাননে কিন্তু যুদ্ধবিরতি খুবই গুরুত্বপূর্ণ। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং যুদ্ধবিরতি সম্পর্কিত বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। ইরান যুদ্ধ বন্ধে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউরেনিয়াম, যেটি সমৃদ্ধকরণে 20 বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান রাজি সর্বোচ্চ 5 বছরের জন্য। দেশটির স্বল্পমেয়াদী এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধ ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেয় ওয়াশিংটন তেহরান। বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক ছিল 1 দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। বৈঠকে দুপক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে, যেখানে ইরানের কাছে 20 বছরের জন্য সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে সর্বোচ্চ 5 বছরের একটি সীমিত স্থগিতাদেশ বিবেচনা করা যেতে পারে বলে সোমবার আনুষ্ঠানিকভাবে জানায় তেহরান। 2 জ্যেষ্ঠ ইরানি ও এক মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই স্বল্পমেয়াদী প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ধারণা করা হচ্ছে এই ব্যবধানই আলোচনায় মূল অচলাবস্থার ভিত্তি তৈরি করেছে। ওয়াশিংটনের আরেকটি বড় দাবি ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেয়া এবং দেশটির পারমাণবিক সক্ষমতা কার্যত ভেঙে ফেলা। তবে এই শর্তে দৃঢ় আপত্তি জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নেয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখতে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, কয়েক সপ্তাহের ধ্বংস ও মানবিক বিপর্যয়ের পর এটি স্পষ্ট, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। পাশাপাশি ইরানের যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। নাসরিন রুমি, সময় সংবাদ। লেবানন ও ইসরায়েলের শান্তি আলোচনার প্রস্তাবকে ফলহীন আখ্যা দিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। যদিও লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জার্মান চ্যান্সেলর। এর মধ্যেই দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ লেবাননের আল তাইরি, নাকুরা, রমেইশ, বিত ইয়াহুন, সাজদা সহ একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। একই সময় হিজবুল্লাহ দাবি করেছে তারা হানিতা ও আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এছাড়া বিন জাবেল সহ বিভিন্ন স্থানে সামরিক অবস্থানেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এইসব ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলার মধ্যে এই দুই পক্ষ একে অপরকে ঘিরে কঠোর অবস্থান ও হুমকি অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে এবং লেবাননের ভূমি দখলের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে আলোচনার প্রস্তাবকে ফলহীন বলে প্রত্যাখ্যান করেন এবং প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে আঞ্চলিক যুদ্ধ দখল ইস্যুতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে কিছু আলোচনা সামনে এলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্স ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে দক্ষিণ লেবাননে যুদ্ধ বন্ধ করে সরাসরি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য বলছে লেবাননকে অবশ্যই যে কোনো যুদ্ধবিরতি কাঠামোর অংশ করতে হবে। তবে হিজবুল্লাহ বলছে আগে আগ্রাসন বন্ধ না হলে কোনো আলোচনায় তারা যাবে না। একই সময় ওয়াশিংটনে তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য আলোচনার উদ্যোগ থাকলেও বাস্তব অগ্রগতি এখনো দেখা যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। এবার নববর্ষের খবর। নববর্ষ উপলক্ষে রাজধানীর শাহবাগে চলছে জাতীয় নাগরিক পার্টির বৈশাখী র্যালি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাবাব ওয়াসি।
মেতে উঠেছে রাজধানী সহ গোটা দেশবাসী। সারাদিন দিনভর কিন্তু আমরা নানা আয়োজনের মধ্যে কিন্তু আমরা দেখেছি আজকের দিনটি উদযাপন করছে রাজধানীবাসী, এবং এরকমই কিন্তু একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত বৈশাখী র্যালি এই মাত্র নেভি গলিতে এসে শেষ হলো। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু এই বাংলা মোটর থেকে এই র্যালিটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার ঘুরে এসে কিন্তু এই নেভি গলির এখানে শেষ হয়েছে, এবং আপনারা দেখছেন যে এই মাত্রই কিন্তু র্যালিটি শেষ হলো। এবং যদিও নাগরিক পার্টি কর্তৃক এই র্যালিটি আয়োজিত হয়েছিল, তবে এই র্যালিটিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু আমরা অংশ নিতে দেখেছি। এখানে দেখছি যে তারা বিভিন্ন রকম রং বেরঙের তারা আসলে জিনিস নিয়ে বৈশাখী উদযাপনে এসেছেন, এবং তারা কিন্তু সকলের মধ্যে আমরা একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেভি গলিতে কিন্তু এখানে নেভি গলিতে কিন্তু একটি সাংস্কৃতিক আয়োজনের কথাও রয়েছে, এবং আমরা কিন্তু সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখানে মঞ্চ বসানো হয়েছে নববর্ষ উপলক্ষে, সাংস্কৃতিক আয়োজন কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে। এইমাত্র কিন্তু র্যালিটি এখানে শেষ হলো। এখনই কিন্তু এখানে একটু পরেই কিন্তু সাংস্কৃতিক আয়োজনটি এখানে শুরু হয়ে যাবে। তো এরই মধ্যে দিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই বৈশাখী আনন্দ উৎসব এটা কিন্তু শেষ হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে সর্বশেষ। রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত 4 জন। হামাস বলছে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর না হলে নিরস্ত্রীকরণে অগ্রগতি সম্ভব নয়, যদিও গোষ্ঠীটি অস্ত্র না ছাড়লে আবারও পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজার দেইর আল বালা এলাকায় একটি স্কুলের বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন। আল আকসা হাসপাতালে নিহতদের মরদেহ ঘিরে শোকের মাতমার স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই চলছে হামলা, ঘটছে প্রাণহানি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 750 জন নিহত এবং 2000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হামলার মাধ্যমে চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে মিশরের রাজধানী কায়রোতে হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী নেতাদের সঙ্গে বৈঠক করছেন মধ্যস্থতাকারীরা। মিশর, তুরস্ক, কাতারের উদ্যোগে এই আলোচনায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে। তবে নিরস্ত্রীকরণ ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে। হামাস বলছে প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন ছাড়া অস্ত্র ছাড়ার আলোচনা এগোবে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী একটি অন্তর্বর্তী ফিলিস্তিনি প্রশাসন গঠনের পর ধাপে ধাপে অস্ত্র ত্যাগের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। এ কারণে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাটিতে সংঘাত থামার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। নাদিম মারজান, সময় সংবাদ। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের করা $10 বিলিয়ন মানহানি মামলা খারিজ করলেন মার্কিন আদালত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ইস্যুতে প্রকাশিত প্রতিবেদন ঘিরে এই আইনি লড়াই। তবে নতুন করে মামলার সুযোগ থাকছে ট্রাম্পের সামনে। বিতর্কের সূত্রপাত 2025 সালে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন নিয়ে, যেখানে বলা হয় এপস্টেইনের 50তম জন্মদিনে পাঠানো একটি চিঠিতে ট্রাম্পের স্বাক্ষর ছিল। ট্রাম্প এই দাবি ভুয়া বলে উড়িয়ে দেন এবং মানহানির অভিযোগে ক্ষতিপূরণ দাবি করেন। পরবর্তীতে ওই নথি মার্কিন কংগ্রেসের মাধ্যমে প্রকাশও পায়। এতে আবারও ইস্যুটি আরও আলোচনায় আসে। ডোনাল্ড ট্রাম্পের করা $10 বিলিয়ন মানহানি মামলা একটি ফেডারেল আদালত খারিজ করে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে এই মামলা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ফেডারেল বিচারক ড্যারিন গোয়েলস রায় বলেন, জনপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে মানহানির মামলা প্রমাণ করতে হলে অ্যাকচুয়াল ম্যালিস বা ইচ্ছাকৃত ভুল তথ্য প্রচারের প্রমাণ দেখাতে হয়। কিন্তু ট্রাম্পের অভিযোগ সেই মানদণ্ড পূরণ করতে পারেনি। পত্রিকাটি আগেই তার মন্তব্য নেওয়ার চেষ্টা করেছে এবং তার অস্বীকৃতিও প্রকাশ করেছে।
আদালত মামলা খারিজ করলেও ট্রাম্পকে সংশোধিত অভিযোগপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। এরই মধ্যে ট্রাম্প নতুন করে মামলা করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে প্রতিবেদন নির্ভুল বলে নিজেদের আস্থার কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আলোচনার ঘোষণা জেলেনস্কির। বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, অভিযোগ মস্কোর। ধর্মীয় বিতর্কে নতুন করে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে যিশুর মতো দেখানো পোস্ট সরালেন চাপের মুখে। এআই তৈরি ছবিটি নিয়ে ক্ষোভ ছড়ায় রাজনৈতিক ও ধর্মীয় মহলে। একই সময় পোপের বিরুদ্ধে ট্রাম্পের মন্তব্যও তৈরি করেছে নতুন বিতর্ক। মিত্ররাও সমালোচনায় নামায় বাড়ছে চাপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি এআই তৈরি ছবি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে যীশু খ্রিস্টের মতো তাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে দেখা যায়। ছবিতে দেখা যায় সাদা পোশাক, উজ্জ্বল হাত এবং হাসপাতালের চিত্র। ধর্মীয় চিত্রকলার সঙ্গে মিল থাকায় এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পোস্টটি প্রকাশের পরপরই সমালোচনা শুরু হয় দুই রাজনৈতিক শিবির থেকেই। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক খ্রিস্টান নেতারাও এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। কেউ কেউ বলেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সীমা অতিক্রম করেছে। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে ফেলেন ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি বলেন ছবিটি তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছিল, তবে এই ব্যাখ্যা সমালোচকদের সন্তুষ্ট করতে পারেনি। এর ঠিক আগে ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিওর বিরুদ্ধে করা মন্তব্য করেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানকে দুর্বল বলে আখ্যা দেন তিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিভিন্ন মহল ট্রাম্পের এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে ইউরোপের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। একই সময় ইউক্রেনকে শক্তিশালী করতে অর্থ ও অস্ত্র সহায়তা বাড়াচ্ছে ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে মস্কোর অভিযোগ ইউরোপ বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধক্ষেত্র ও কূটনীতির মঞ্চ দুই দিকেই বাড়ছে চাপ ও অনিশ্চয়তা। যুদ্ধক্ষেত্রেও থামছে না সংঘর্ষ। ইউক্রেন জানিয়েছে রাশিয়া ঘোষিত ইস্টার যুদ্ধবিরতি হাজারবার লঙ্ঘন করেছে। সীমান্তবর্তী সুমি অঞ্চলে তীব্র লড়াইয়ের মুখে কিছু এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। একই সঙ্গে ড্রোন হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। এতে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন 13 থেকে 19 এপ্রিলের মধ্যে ইউরোপীয় অংশীদারের সঙ্গে যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আলোচনা হবে। তিনি বলেন ইউক্রেন এখন সামরিক সহযোগিতার পুরনো ধারা বদলে নতুন ধরনের নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলছে। দেশীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। ইউরোপীয় সমর্থনও বাড়ছে কিয়েভের পক্ষে। বেলজিয়াম ও স্পেন ইউক্রেনকে 1 বিলিয়ন ইউরো করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ ব্যয় হবে আকাশ প্রতিরক্ষা, জোরদার ড্রোন প্রযুক্তি উন্নয়ন এবং দূরপাল্লার আর্টিলারি সরবরাহে। পাশাপাশি বেলজিয়াম অতিরিক্ত F-16 যুদ্ধবিমান দেওয়ার কথাও জানিয়েছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে। তবে পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে মস্কো। জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তার দাবি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও নিষেধাজ্ঞার মাধ্যমে সংঘাত আরও উস্কে দিচ্ছে ইউরোপ। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে মোদির বিরুদ্ধে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কঠোর সমালোচনা করেন তিনি। পশ্চিমবঙ্গের ভোটের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, একেবারে চৈত্রের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। রাজ্য রাজনীতিতে আজকে যদি বলা হয় হাই ভোল্টেজ প্রচারণা। এক কথায় আজকের এই প্রচারণার শিরোনাম যদি আপনি আমাকে দিতে বলেন তাহলে নিঃসন্দেহে দেব 3D প্রচারণা। এতদিন আমরা 2D দেখেছি, অর্থাৎ দ্বিমাত্রিক। রাজ্যে জানেন যুদ্ধবিধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস। আজকেই প্রথম ত্রিমাত্রিক প্রচার হলো এবং সেই প্রচারের মাত্রা যোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী এই যে প্রথম এই প্রচারে এসেই এক কাতারে এক শুলে বিদ্ধ করলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা আর রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাহুল গান্ধী তার স্বভাব সুলভ ভাষায় মোদীকে বলেন এবং মমতাকে বলেন যে মোদী গোটা দেশে শিল্প নষ্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে শিল্প নষ্ট করেছে রাজ্যে। শুধু কেন্দ্রীয় সরকারকে নয়, রাজ্যের যে বিজেপিকে সুযোগ করে দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলেও রাহুল গান্ধী একই রকম ভাবে নির্বাচনী প্রচারণায় শুরু করেন। আপনি জানেন যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে আজকে তার প্রধান প্রচারণা শুরু হয় এবং তারপরে তিনি মালদাতে যান এবং তার একটি রোড শোতে অংশ নেবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন। রাজ্যের এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির ওপরে, কিন্তু চরম শুষ্ক রুক্ষ আবহাওয়া। কিন্তু তার মধ্যে আপনি জানেন যে 7 দিন মাত্র নির্বাচনের বাকি, প্রথম দফার ভোট গ্রহণের বাকি। তার আগে রাজনৈতিক এই দলগুলোর শীর্ষ নেতারা তাদের যে ঝাঁঝালো এবং রুক্ষ বাক্যবাণ, সেটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষ সাক্ষী হচ্ছেন। অমিত শাহ তিনিও রয়েছেন দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে তিনি রোড শো করেছেন এবং রাজনৈতিক সভা করেছেন। অমিত শাহ তো বলেই দিয়েছেন যে 5 তারিখে, মে মাসের 5 তারিখে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসলে তার স্বভাব সুলভ ভঙ্গিতে রাজ্যের অনুপ্রবেশকারীদের চুন করে খুঁজে রাজ্য থেকে বের করে দেওয়া হবে। ঠিক একই রকম ভাবে বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আপনি জানেন যে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তি হচ্ছে তৃণমূল আর বিজেপি। কংগ্রেস আজকে ত্রিমাত্রিক প্রচারে যোগ করেছে বইকি, তবে প্রচারের যে মাত্রা, সেই মাত্রায় এখনো পর্যন্ত তৃণমূল এবং বিজেপি কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে প্রচারণায় এখনো পর্যন্ত এগিয়ে কে, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস, কারণ 15 তারিখ যখন জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলো, তার পর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চষে বেড়াচ্ছেন। রোজ তিনটি করে সভা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য কিন্তু এসআইআর থেকে 91 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া এবং ভোট ইভিএম এ কারচুপি এবং নানা ধরনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইডি সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা। তো সব মিলে ত্রিমাত্রিক প্রচার, ভোটের মাত্র 7 দিন বাকি রয়েছে। রাজ্য রাজনীতি এখন এই চৈত্রের দাবদাহ থেকেও ছাপিয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের ভোটের আগে সামগ্রিকভাবে যে রাজনৈতিক প্রচারণা, আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দক্ষিণ চীন সাগরে চীনা নৌযানের কাছ থেকে সায়ানাইড শনাক্তের দাবি করেছে ফিলিপিন্সের নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত বছর দেশটির নৌবাহিনী যে বোতলগুলো জব্দ করেছিল সেগুলো পরীক্ষার পর বিষাক্ত এই রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, আয়ুঙ্গিন শোল এলাকায় সায়ানাইড ব্যবহার নাশকতার শামিল, যার লক্ষ্য হতে পারে মাছের জনসংখ্যা ধ্বংস করা এবং নৌ সদস্যদের খাদ্য সরবরাহ ব্যাহত করা। তিনি আরও সতর্ক করেন, এই রাসায়নিক প্রবাল প্রাচীরের ক্ষতি করে সেখানে মোতায়েন থাকা যুদ্ধ জাহাজের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে ফেলতে পারে। সমুদ্রজীবন ধ্বংস ও কৌশলগত নাশকতার অভিযোগ ঘিরে দু দেশের মধ্যকার কূটনৈতিক চাপ বাড়ছে। চীনের শেনজেন প্রদেশে একটি পার্কিং গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় বহুতল ভবনের একটি বড় অংশ জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোম্পানিটি জানায়, এটি ছিল টেস্ট ও স্ক্র্যাপ যানবাহনের পার্কিং এলাকা। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুনের ঘটনা তা জানা যায়নি। চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ, বৃহস্পতিবার হতে পারে বৈঠক। হরমুজ অবরোধকে বিপজ্জনক আখ্যা চীনের। ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ। মিশরে আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4। পূর্ণ যুদ্ধবিরতি হলেই নিরস্ত্রীকরণ সম্ভব বলছে হামাস। আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি তেল আবিবের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। নিবিড়, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।